গল্পের শুরুতেই আমরা একটি ছোট্ট গ্রামের কিছু মহিলাদেরকে দেখতে পাই। তারা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করছে, কিন্তু একটি বাড়ি বাদ দিয়ে চলে যায়, কারণ তাদের মতে ওই বাড়ির লোকটি সব বিয়েতে যায় এবং ফ্রিতে খাবার খেয়ে চলে আসে, এমনকি কোনো উপহারের একটা টাকাও দেয় না। ওই মহিলারা চলে যাওয়ার পরই আমরা সেই লোকটিকে দেখতে পাই। তার নাম বেনি। তার বিয়ের বয়স পার হয়ে গেছে অনেক আগেই, কিন্তু এখনো তার বিয়ে হয়নি। এই কারণে গ্রামের লোকজন তাকে অনেক কটূক্তি করে, তবে সে আবার সব কথা মোটেও কানে দেয় না। এরপর একটি বাড়িতে একটি বাচ্চাকে দেখা যায় যে টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছে। ওই একই বাড়িতে এক বৃদ্ধা মহিলাকেও দেখা যায়, যিনি উপরের তলার ঘরে থাকেন। তিনি নিচে নামার পর বাচ্চাটিকে টিভি দেখতে দেখে খুবই বকাঝকা করেন, যার ফলে বাচ্চাটি ভয় পেয়ে পালিয়ে যায়। তখনই বাচ্চাটির মা সেখানে আসে। এখানে জানা যায় যে এই মহিলাটি ওই বৃদ্ধার মেয়ে এবং তার স্বামী তাকে এইখানে ফেলে রেখে চলে গেছে। এরপর থেকে মায় তার মেয়ে ও নাতিকে লালন পালন করছেন, কিন্তু এই বৃদ্ধা খুবই ভয়ঙ্কর স্বভাবের। তিনি কারো সাথে ভালোভাবে কথা বলেন না, এমনকি তিনি নিজের মেয়েকেও প্রচুর বকাঝকা করেন। সে সবসময় তার মেয়েকে বলেন, তোকে আর তোর ছেলেকে তোর স্বামী এখানে ফেলে পালিয়েছে, আর এখন আমারই পালাতে হচ্ছে। তবে যতই বেশি কথা বলুক না কেন, তার মেয়েও তাকে বিশেষ কখনোই কিছু বলতে পারে না। এরপর ওই বৃদ্ধা আলমারি থেকে একটি হিসাবের খাতা নিয়ে বাড়ি থেকে বের হন। আসলে এই বৃদ্ধার নাম পনুতাই। তিনি যখনই বাড়ি থেকে বের হন, গ্রামের সব পুরুষরা লুকিয়ে পড়ে এবং মহিলারা তাদের সোনার গয়না লুকিয়ে ফেলে, কারণ গ্রামের সব মানুষই পনুতাইয়ের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছে। পনুতাই যে খাতাটি নিয়ে বেরিয়েছেন তাদের গ্রামের সবার নাম এবং কে কত টাকা ফেরত দেবে তা লেখা আছে। যে টাকা ফেরত দেয় না, পনুতাই তাকে খুবই গালিগালাজ করেন, যার ফলে গ্রামের সবাই তাকে খুবই ভয় পায়। এমনকি গ্রামের কসাইকেও তিনি ছাড়েন না। তিনি তার থেকে সব মাংস নিয়ে বাড়িতে চলে আসেন এবং মেয়েকে দিয়ে দেন। তার মেয়ে সেই মাংস রান্না করে অনেকগুলো টিফিনে প্যাক করে। এরপর গ্রামের যত ক্ষুধার্ত ও গরিব মানুষ আছে তাদের সেই টিফিন দিয়ে দেয়। পনুতাই যেমনই মানুষ হন না কেন, এই একটি কাজ তিনি খুব ভালো করেন। তিনি তার সব কাজ নিজেই করেন। পনুতাই টাকা উদ্ধারের জন্য মানুষকে এমন ভাবে হেনস্থা করেন যে মানুষ অতিষ্ঠ হয়ে তার মৃত্যুর প্রার্থনা করতে থাকে এবং নানা রকম টুকটাকু করে। এরপর আমরা একজন মাতাল ব্যক্তিকে দেখতে পাই। সেও পনুতাইয়ের উপর প্রচন্ড বিরক্ত। একদিন সে মদ খেয়ে গ্রামের মন্দিরে যায় এবং দেবতার কাছে নিজের সমস্যার কথা জানায়। মদের ঘরে সে হুমকি দেয় যে যদি সকালের মধ্যে পনুতাইয়ের কিছু না হয়, তবে সে সেখানে অন্য দেবতার মূর্তি বসিয়ে পূজা করা শুরু করবে। পরের দিন সকালে দেখা যায় পনুতাইয়ের মেয়ে প্রতিদিনের মতো রান্না করছে এবং তার ছেলে খাচ্ছে। পনুতাইয়ের মেয়ে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে তখন সকাল 7টা বাজে, কিন্তু পনুতাই এখনো ঘর থেকে বের হননি। সাধারণত তিনি 7টার আগেই ঘর থেকে বেরিয়ে আসেন। আজ অনেক দেরি হয়ে যায়। পনুতাইয়ের মেয়ে সুরিলি তার ছেলেকে পনুতাইয়ের ঘরে পাঠায়। ছেলেটি ঘরে ঢুকেই পনুতাইকে দেখে চিৎকার করতে থাকে। সুরিলি দৌড়ে ঘরে যায়। তার ছেলের চিৎকার শুনে গ্রামবাসীরাও সেখানে পৌঁছে যায়। পনুতাই বিছানা থেকে উঠতেই পারছে না। সবার মনে হচ্ছিল যে তিনি খুবই দ্রুত মারা যাবেন, তাই সবাই তো খুশি হয়ে যায়। তারা পনুতাইকে উপরের ঘর থেকে নিচে নিয়ে আসে। অন্যদিকে আমরা বেনিকে দেখতে পাই, যে একজন ঘটকের কাছে গিয়েছে তার বিয়ের জন্য। ঘটক তাকে বলে যে 40 বছর বয়সের পর মেয়ে পাওয়া খুবই কঠিন। তবে একজন মহিলা আছেন যার আগে 2জন স্বামী মারা গেছেন এবং বর্তমানে একজন আছেন যিনি অসুস্থ এবং কিছুদিনের মধ্যেই হয়তো মারা যাবেন। ওই মহিলা বিয়ের জন্য রাজি হবেন, কিন্তু তিনি 12 ভরি সোনা দাবি করছেন। বেনি চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে মাত্র 2 ভরি সোনা আছে। ঠিক তখনই গ্রামের একটি ছেলে সেখানে এসে পনুতাইয়ের অসুস্থতার খবর দেয়। এই খবর শুনে বেনি একজন আয়ুর্বেদিক ডাক্তার নিয়ে সেখানে আসে, কিন্তু গ্রামবাসীরা ওই ডাক্তারকে দেখে রেগে যায়। তারা বেনিকে বলে যে তারা পনুতাইয়ের মৃত্যু যাচ্ছে, আর সে কিনা তাকে বাঁচানোর জন্য ডাক্তার নিয়ে এসেছে। আয়ুর্বেদিক ডাক্তার পনুতাইয়ের নাড়ি দেখে বলেন যে তিনি আর বেশি সময় বাঁচবেন না। এটা শুনে গ্রামবাসীরা আবার খুশি হয় এবং গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হয়। এরপর এক এক করে পনুতাইয়ের 3 ছেলেও চলে আসে, কিন্তু তারা তাদের মাকে দেখতে যায় না। একজন মহিলা সুরিলিকে গিয়ে খবর দেয় যে তার ভাইরা এসেছে, কিন্তু সুরিলি খুশি হয় না, কারণ সে তার ভাইদের উপর প্রচন্ড রেগে ছিল। আসলে সুরিলি বাবার মৃত্যুর পর তার 3 ভাইয়ের সম্পত্তির জন্য মায়ের সাথে ঝগড়া করেছিল। ছেলেদের ব্যবহার দেখেই পনুতাই তাদের সম্পত্তি দিতে অস্বীকার করেন এবং বলেন যে এই সব সম্পত্তি তিনি নিজে কামিয়েছেন, তাই এতে তাদের কোনো অধিকার নেই। এরপর সুরিলির স্বামীও এসে 3 ভরি সোনা দাবি করে। আসলে সুরিলির বিয়ের সময় যত সোনা দেওয়ার কথা ছিল তার মধ্যে 3 ভরি কম ছিল। পনুতাই বলেছিলেন বিয়ের পর তা দিয়ে দেবেন। সুরিলিকে বিয়ের সময় 22 ভরি সোনা দেওয়া হয়েছিল, যা তার স্বামী বিক্রি করে দিয়েছিল। এই কারণে পনুতাই তার জামাইকেও বকা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, আর এই কারণে সুরিলির স্বামী
স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে পনুতায়ের 3 ছেলেও এই সম্পত্তির লোভে এসেছে। বৃদ্ধা কখন মারা যাবেন এবং সম্পত্তি ভাগ হবে, সবাই তো সেই চিন্তাতেই মগ্ন। পরদিন সকালে পনুতায়ের ছোট ছেলে সলবমকে দেখা যায়। সে গ্রামের মন্দিরে গিয়েছে। ওই মন্দিরে একটি নিয়ম আছে যে মানুষজন বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য উৎসর্গ করত এবং তাদের বিশ্বাস ছিল এসব দিলে ভগবান সব ইচ্ছা পূরণ করেন। সলবমও এক বোতল মদ নিয়ে আসে এবং মন্দিরে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে যে এই প্রদীপ নেভার আগেই যেন ওই বুড়ি মারা যায়। এরপর গোল্ডি কুমার নামে এক ব্যক্তি পনুতাইকে দেখতে আসে। বেনি তাকে আগে কখনোই গ্রামে দেখেনি, তাই সে তার পরিচয় জানতে চায়। এই লোকটির কথা শুনে বেনির হুশ উড়ে যায়। সে দ্রুত পনুতাইয়ের 3 ছেলেকে ডেকে আনে। গোল্ডি কুমার জানায় যে সে মাদুরাইয়ের একজন স্বর্ণকার। সে জানায় পনুতাই গত 8 বছর ধরে প্রতি সপ্তাহে 1 ভরি করে সোনা কিনতেন এবং গত সপ্তাহে তিনি একবারে 160 ভরি সোনা কিনেছেন। রসিদ দেখার পর ছেলেদের বিশ্বাস হয়। ঠিক তখনই সুরিলির স্বামী সেখানে চলে আসে। বেনি তখন বুদ্ধি খাটায়। তার বিয়ের জন্য 12 ভরি সোনা দরকার ছিল। সে ভাইদের বোঝায় যে পনুতাই নিশ্চয়ই সব সোনা সুরিলিকে দিয়ে দেবে এবং তার স্বামী তার ফায়দা তুলবে। সে প্রস্তাব দেয় যে তারা যেন 160 ভরি সোনার মধ্যে 50 ভরি করে 3 ভাই ভাগ করে নেয় আর তাকে যেন বিয়ের জন্য 10 ভরি সোনা দেয়। ছেলেরা রাজি হয়ে যায়। বেনি বলে সোনা না পাওয়া পর্যন্ত যেন বুড়ি না মরে। সলবমের তখন মন্দিরের প্রদীপের কথা মনে পড়ে এবং সে দৌড়ে গিয়ে এক দোকান থেকে বড় তেলের কৌটা কিনে মন্দিরে যায়। সেখানে পশুকুত্তা নামে এক মাতাল ব্যক্তিকে সে টাকা ও তেল দিয়ে বলে যেন প্রদীপটি কোনোভাবেই না নেভে। পশুকুত্তা ভাবে ভগবানই তার মদের ব্যবস্থা করে দিচ্ছেন। অন্যদিকে বেনি ও পনুতায়ের ছেলেরা মিলে ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোনো সোনা পায় না। তারা ভাবে সোনা হয়তো ব্যাংকে আছে। ব্যাংকে গিয়ে তারা মিথ্যা বলে যে পনুতাই তাদের পাঠিয়েছে তার লকার থেকে সব টাকা আর স্বর্ণ নিয়ে যাওয়ার জন্য। তবে ব্যাংক ম্যানেজারের তাদের উপর সন্দেহ হয়, তাই সে তাদেরকে পুলিশের ভয় দেখায়। পুলিশের কথা শুনেই তারা সেখান থেকে পালিয়ে আসে। এদিকে সবাই দুশ্চিন্তায় পড়ে যে সুরিলির স্বামী জেনে গেলে তো একটা হাঙ্গামা হবে। তখন বেনি পরামর্শ দেয় যে তাকে বিদায় করতে হলে সুরিলির পাওনা সেই 3 ভরি সোনা দিয়ে দিলেই সে বউ নিয়ে চলে যাবে। 3 ভাই রাজি হয় এবং তাদের স্ত্রীদের থেকে গয়না চেয়ে নেয়। গয়না বিক্রি করে তারা 3 ভরি সোনা জোগাড় করে। এদিকে 3 ভাইয়ের বউরা পনুতায়ের কাছে গিয়ে সেবার নাটক করা শুরু করে। পনুতায় বিছানায় প্রস্রাব করে দিলে তারা পরিষ্কার করে দেয়, যা দেখে সুরিলি অবাক হয়ে যায় যে যারা কোনোদিন তার মাকে দেখতে পারতো না তারা আজ কেন এমন করছে। এদিকে আমরা বেনিকে দেখতে পাই। সে একটি চায়ের দোকানে বসে আছে। সেই দোকানে একটি টিভি চলছে এবং তাতে ইশারা ভাষায় একটা সংবাদ প্রচারিত হচ্ছে। টিভি দেখে বেনির মাথায় একটা আইডিয়া আসে। সে দৌড়ে গিয়ে সেই 3 ভাইয়ের খোঁজ বের করে। ওই 3 ভাই তাদের স্ত্রীদের কাছ থেকে আনা গয়না নিয়ে বিক্রি করে একটি মন্দিরের কাছে দাঁড়িয়েছিল। বেনি সেখানে পৌঁছে তাদের সেই ইশারা ভাষায় সাংবাদিকদের কথা বলে। এরপর সেই সাংবাদিককে ডেকে আনা হয়। সাংবাদিক গ্রামে পৌঁছানো মাত্রই এই লোকেরা তাকে ডাক্তারের পোশাক পরিয়ে দেয়। সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করেন আমাকে এমন পোশাক কেন পরাচ্ছেন। উত্তরে তারা বলে যে তাদের গ্রামে যেই আসে তাকে এভাবেই সম্মানিত করা হয়। আসলে তারা সুরিলের স্বামীর ভয়ে এমন নাটক করছে। এরপর সাংবাদিক পনুতাইকে দেখেন, কিন্তু এখানে একটি সমস্যা হলো পনুতাই তো ইশারা ভাষা জানেন না। তাহলে সাংবাদিক তার কথা বুঝবেন কি করে। আবার কিছু না বলে চলে গেলে তিনি টাকাও পাবেন না। তাই তিনি এমন ভাবে অভিনয় করেন যেন মনে হয় তিনি পনুতাইয়ের সাথে কথা বলছেন। পনুতাইও হাত দিয়ে কিছু ইশারা করছিল, কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা সাংবাদিককে একটি আলাদা জায়গায় নিয়ে যায়। সেখানে সাংবাদিক বলেন যে পনুতাই টাকা বা সোনার মতো কোনো মূল্যবান জিনিস কোথাও লুকিয়ে রেখেছেন এবং তিনি আপনাদের সেটি খুঁজে বের করতে বলছেন। তারা যখন জায়গার কথা জিজ্ঞেস করে তখন সাংবাদিক বলেন যে পনুতাই জায়গার নাম বলার আগেই অজ্ঞান হয়ে গেছেন। তবে একটি রাস্তা আছে, তাকে কোনো বড় হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করতে হবে। সুস্থ হলেই তিনি নিজে বলে দেবেন জিনিসগুলো কোথায় আছে। এই বলে সাংবাদিক সেখান থেকে চলে যান। এরপর 3 ভাই আর বেনি মিলে পনুতাইকে একটি বড় হাসপাতালে ভর্তি করায়, কিন্তু হাসপাতালের 5,000 টাকার বিল দেখে তাদের চোখ কপালে ওঠে। তবুও সোনার লোভে তারা সেই বিল মিটিয়ে দেয়। পনুতাইয়ের চিকিৎসা শুরু হয় এবং একের পর এক বিল আসতে থাকে। ফলে তাদের টাকা ফুরিয়ে আসতে শুরু করে। তারা আবার তাদের স্ত্রীদের বাকি গয়নাগুলো চেয়ে নেয় এবং সেগুলো বিক্রি করে হাসপাতালের বিল মেটায়। একই সাথে তারা সুরিলের ব্যাপারেও খুবই আতঙ্কে থাকে। তাদের ভয় হয় যে সুরিলি যদি সোনার কথা জানতে পারে তবে সে তার স্বামীকে বলে দেবে। তাই তারা তাদের স্ত্রীদের সুরিলির পেছনে লাগিয়ে দেয় যাতে সুরিলের উপর নজর রাখা যায়। তারা দেখে সুরিলি রেডি হয়ে কোথাও যাচ্ছে। তারা তাকে আটকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সুরিলি জানায় যে সে পনুতাইয়ের জন্য কিছু জামা কাপড় নিয়ে হাসপাতালে যাচ্ছে। তারা বলে যে এই কাপড়গুলো তারাই নিয়ে যাবে, সুরিলির যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সুরিল জেদ ধরলে তারা একটি বুদ্ধি বের করে তাকে পনুতাইয়ের কোষ্ঠী দেখানোর জন্য তাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এদিকে সুরিলির ছেলে সেই হাসপাতালের এক মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তখনই বেনি সেখানে পৌঁছে ছেলেটিকে বকাবকি করে। মেয়েটির মাও সেখানে এসে ছেলেটিকে বকে তাড়িয়ে দেয়। ছেলেটি চলে যাওয়ার পর ওই মহিলা বেনিকে পনুতাইয়ের কিছু
কিছু কাপড় এবং সোনার গয়না দেয়। ছেলেটি আড়াল থেকে সবকিছু দেখে ফেলে এবং তার বাবাকে অর্থাৎ সুরিলির স্বামীকে জানিয়ে দেয়। সব শুনে সুরিলির স্বামী বেনিকে খুঁজতে থাকে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। প্রাণ বাঁচানোর ভয়ে বেনি সব সত্যি কথা বলে দেয়। 160 ভরি সোনার কথা শুনে সুরিলির স্বামীর হুশ উড়ে যায়। এরপর সে বেনিকে শাসিয়ে বলে যে ওই 3 ভাই যেন কোনোভাবেই জানতে না পারে যে সে সব জেনে গেছে। অন্যদিকে হাসপাতালে একজন ডাক্তার ওই 3 ভাইকে পনুতায়ের অবস্থা জানান, কিন্তু ডাক্তার ইংরেজিতে কথা বলায় তারা কিছুই বুঝতে পারে না। 3 ভাইয়ের মধ্যে সেবলাম সামান্য পড়াশোনা জানে। ডাক্তার হাসি মুখে যখন বলেন যে অবস্থা আশঙ্কাজনক, সেবলাম তখন তার ভাইদের ভুল বুঝিয়ে বলে যে মা ঠিক আছে এবং বেঁচে যাবে। এটি শুনে বাকি 2 ভাই খুবই খুশি হয়, কিন্তু বাস্তবে পনুতায়ের অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার আবার তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা ভাষা বোঝে না। তখন একজন নার্স এসে তাদের বকা দিয়ে বলেন যে সকালেই জানানো হয়েছিল রোগীর অবস্থা ভালো নয় এবং দ্রুত চিকিৎসা করতে হবে। অর্থাৎ ডাক্তার যখন সেবলামের সাথে কথা বলছিলেন তিনি আসলে দ্রুত অপারেশনের কথা বলছিলেন, নয়তো রোগী বাঁচবে না। কিন্তু সেবলাম ডাক্তারের হাসি দেখে ভেবেছিল মা হয়তো সুস্থ আছে। এতো মেজে ভাই সেবলামের উপর রেগে গিয়ে তাকে মারধর আর গালিগালাজ করতে থাকে। এই ঘটনা হাসপাতালের বড় ডাক্তার জানতে পেরে সেই জুনিয়র ডাক্তারকে অনেক বকাঝকা করেন এবং বলেন যে হাসপাতালে গরিব মানুষ আসে, তাই সব জায়গায় ইংরেজি বলা জরুরি নয়। এরপর ডাক্তার ভাইদেরকে ডেকে বুঝিয়ে বলেন যে পনুতায়ের মস্তিষ্কে রক্তনালী ব্লক হয়ে গেছে, তাই দ্রুত অপারেশন দরকার এবং তার জন্য টাকারও প্রয়োজন। কথাগুলো শোনার পর 3 ভাই আর বেনি বাইরে চলে আসে। বাইরে আসার পর মেজো ভাই সেবলামকে বকতে থাকায় সে রেগে গিয়ে দূরে এক জায়গায় বসে থাকে। সেখানে সে একটি অ্যাম্বুলেন্স দেখতে পায় যার ভেতরে একজন রোগী ছিল। রোগীর পরিবার হেল্পারকে কোনো একটা কিছুর জন্য বারবার অনুরোধ করছিল, কিন্তু সে শুনছিল না। তখন সেবলাম ড্রাইভারকে বকা দিলে ড্রাইভার তাকে বলে তোমার যদি এতই সমস্যা হয় তবে তুমি সাহায্য করো না। সেবলাম সাহায্য করতে এগিয়ে গেলে দেখে এক বৃদ্ধা মুমূর্ষ অবস্থায় আছে। তখন হেল্পার সেই মহিলার অক্সিজেন পাইপ খুলে দেয় এবং মহিলাটি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো তার পরিবার কান্নার বদলে হেল্পারকে ধন্যবাদ দিয়ে বলে যে ঠিক সময় সব শেষ হলো। এই দৃশ্য দেখে সেবলামের চোখে পানি চলে আসে। সে ড্রাইভারকে কারণ জিজ্ঞেস করলে ড্রাইভার জানায় যে ওই মহিলার ছেলের কাছে চিকিৎসার টাকা ছিল না, তাই সে মাকে বাড়ি নিয়ে যাচ্ছিল এবং আমাদের অক্সিজেনের পাইপ খুলে মাকে মেরে ফেলতে বলেছিল, কারণ চিকিৎসা ছাড়া তিনি এমনিও কিছুদিন পর মারা যেতেন। এই কথা শুনে সেবলামের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে উপলব্ধি করে যে তারা নিজেরাও তো কেবল সোনার লোভে তাদের মাকে বাঁচানোর চেষ্টা করছে। সে বুঝতে পারে যে তার মা এতটাও খারাপ না এবং মা কখনো সন্তানদের অমঙ্গল চান না, কিন্তু তারাই কতটা খারাপ চিন্তা করছে। এরপর দেখা যায় পনুতায়ের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যায়। ডাক্তার 3 জনকে জানান যে তার অপারেশন করতে হবে, কিন্তু ততক্ষণে 2 ভাই হাল ছেড়ে দিয়েছে। তারা অপারেশনের জন্য মানা করে দেয় এবং পনুতাইকে ছেড়ে দেওয়ার কথা বলে। ডাক্তার জানান যে অন্তত 2 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। 2 ভাই সেখানে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছিল না, কারণ তাদের সব টাকা শেষ হয়ে গিয়েছিল। এদিকে সেবলাম অপারেশনের খরচ সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে যে 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে। এত টাকার কথা শুনে তার মাথা ঘুরে যায়। বেনি আড়ি পেতে সব শুনে ফেলে এবং তখনই সুরিলির স্বামীকে ফোন করে সবকিছু জানায়। সুরিলির স্বামী দ্রুত শহরে পৌঁছে বেনির হাতে 4 লক্ষ টাকা দেয় এবং শর্ত দেয় যে তার কথা যেন কেউ না জানে। বেনি বলে এই টাকা সে নিজেই জোগাড় করেছে। হাসপাতালে 2 ভাই যখন অপারেশন না করার সিদ্ধান্তে অটল, তখন সেবলাম রুখে দাঁড়ায়। সে বলে তোমাদের চিন্তার দরকার নেই, মায়ের চিকিৎসা আমি করাবো, তবে সুস্থ হওয়ার পর যে যত খরচ করেছে সে সেই অনুপাতে সোনা পাবে। সে আরো বলে আজ যদি টাকার অভাবে আমরা মাকে মরতে ছেড়ে দিই তবে কাল আমাদের সন্তানরা আমাদের সাথে এমন করলে কেমন লাগবে। এই কথা শুনে বাকি 2 ভাইও টাকা দিতে রাজি হয়। সবাই মিলে 2 লক্ষ টাকা জমা করতে পারে। ঠিক তখনই বেনি বাকি টাকা নিয়ে হাজির হয়। বেনি বলে যে পনুতাই সুস্থ হয়ে সোনা দিলে তবেই তার বিয়ে হবে, তাই সে এই টাকা দিচ্ছে। সেবলাম টাকাগুলো হাসপাতালে জমা দেয় এবং জানানো হয় পরদিন সকালে অপারেশন হবে। এদিকে গ্রামে পনুতায়ের 3 পুত্রবধূ সুরিলের উপর বিরক্ত হয়ে বলে কাল তোমার মায়ের অপারেশন, অথচ তোমার চোখে এক ফোঁটা জল নেই কেন? সুরিলি তখন শান্ত হয়ে বলে আমার স্বামী 3 ভরি সোনার জন্য আমাকে মারধর করে ফেলে রেখে চলে গেছে। মা এখানে আমাকে নিয়ে অনেক কাজ করাতেন, অনেক বকতেন, কিন্তু সেটা আমাকে বোঝা মনে করে নয়, বরং আমাকে শক্ত হতে শেখানোর জন্য। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে একা নিজের সন্তানকে মানুষ করতে হয়। আমার বিয়ের আগের দিনও তিনি আমাকে স্কুলে পাঠিয়েছিলেন যাতে আমি পেটে বিদ্যা নিয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারি। মা তোমাদেরও স্কুলে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তোমরা কি কখনো তার সাথে ভালোভাবে কথা বলেছ? সুরিলির কথা শুনে 3 পুত্রবধূ অবাক হয়ে যায়। পরদিন অপারেশন সফল হয় এবং ডাক্তার পনুতাইকে বাঁচিয়ে তোলেন। এই খবর শুনে 3 ছেলে, পুত্রবধূ এবং সুরিলি সবাই খুবই খুশি হয়। এর মধ্যে বেনি একজনের মৃত্যুর খবর শুনে সেখানে যায়। সেখানে সে সুরিলির স্বামীকেও দেখতে পায়। বেনি দেখে কিছু লোক একজনকে ধরে মারছে। সে কাছে গিয়ে অবাক হয়ে দেখে যে মার খাওয়া লোকটি আর কেউ নয়, স্বয়ং গোল্ডি কুমার। বেনি জানতে পারে যে
গোল্ডি কুমার আসলে একজন পাগল। তার সোনার দোকান চুরি হওয়ার পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন সে যে কোনো শোকাতুর বাড়িতে গিয়ে দাবি করে যে মৃত ব্যক্তিটি তার দোকান থেকে সোনা নিয়েছিল। এই সত্য শুনে বেনির পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আর সুরিলের স্বামী জানতে পেরে সেও অজ্ঞান হয়ে যায়। কিছুদিন পরই পনুতাই সুস্থ হয়ে গ্রামে ফিরে আসেন। গ্রামবাসী তাকে দেখে আগের মতোই ভয় পেতে শুরু করে। পনুতাই নিজের ঘরে গিয়ে বিছানায় বসেন এবং তার ছেলে ও পুত্রবধূদের কথা ভাবতে থাকেন, কারণ অসুস্থ অবস্থায় তার শরীর কাজ না করলেও তিনি সবার সব কথা শুনতে পাচ্ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সবাই কেবল লোভের বশেই তার প্রাণ বাঁচিয়েছে। তিনি তার 3 পুত্রবধূ এবং মেয়েকে ডাকেন। এরপর তিনি তার বিছানার নিচে থাকা একটি গোপন লকার খোলেন। লকার ভর্তি সোনা দেখে সবার চোখ কপালে উঠে যায়। পনুতাই বলেন, তোমরা লোভের বশেই হোক বা যে কারণেই হোক, আমাকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করেছো, নিজেদের গয়না বিক্রি করেছো, আমার ছেলেরা ঋণে ডুবে গেছে। তোমরা কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। এই বলে তিনি সোনাগুলো 4 ভাগে ভাগ করে দেন। এরপর তিনি গ্রাম পঞ্চায়েত ডাকেন এবং সুরিলের স্বামীকেও সেখানে আনা হয়। সবার সামনে সুরিল তার স্বামীকে তালাক দেয়, কারণ সে কেবল সোনার জন্যই তার উপর অত্যাচার করত। পনুতাই সুরিলকে আবার বিয়ে করার জন্য কথা বললে সুরিল তার বড় ছেলের কথা ভেবে পিছিয়ে যায়, কিন্তু সুরিলের ছেলে সানন্দে রাজি হয়ে যায়। এরপর ধুমধাম করে সুরিলের বিয়ে হয় এবং পাত্র আর কেউ নয়, স্বয়ং বেনি। পনুতাই জানতেন সুরিলের জন্য বেনির চেয়ে ভালো ছেলে আর কেউ হবে না। আসলে মানুষকে কখনোই বাইরে থেকে দেখে বিচার করা উচিত নয়। পরিস্থিতি মাঝে মাঝে মানুষকে অনেক কঠিন হতে বাধ্য করে। তো আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পনুতাইয়ের মতো ওরকম কোনো মহিলা আপনাদের এলাকাতে আছে কিনা সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।